আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষালো যুক্তরাষ্ট্র, স্টেলথ F-35 যুদ্ধ বিমানের ব্যবহার। রহস্যজনকভাবে গাজা থেকে দক্ষিণ আফ্রিকায় 153 ফিলিস্তিনি, মানবিক কারণে মিলল 3 মাস বসবাসের অনুমতি, ইসরায়েলই তাড়িয়েছে বলে সন্দেহ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো, প্রেসিডেন্টের বাসভবনে ঢোকার চেষ্টা, নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ। আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ইসরায়েলের রাজধানী তেল আবিব। 2023 সালের 7 অক্টোবরের ঘটনায় দায় স্বীকারের জন্য নেতানিয়াহু সরকারের প্রতি চাপ প্রয়োগ করে বিক্ষোভকারীরা। রাষ্ট্রীয় তদন্তের লক্ষ্যে একটি নিরপেক্ষ কমিটি গঠনের দাবিও তোলেন তারা। গাজা থেকে নিহত জিম্মিদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার জোর দাবি জানান আন্দোলনকারীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েক গুণ শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নেভাদার একটি স্টেট সাইটে F-35 যুদ্ধ বিমান দিয়ে ওয়ারহেডবিহীন এই মারণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়, যার নাম B6112। গেল মাসে পরীক্ষিত বোমাটির ভিডিও প্রকাশ করা হয়েছে সম্প্রতি। বিশ্বজুড়ে যখন চলছে পারমাণবিক উত্তেজনা, তখনই ওয়াশিংটনের তরফ থেকে এলো এমন পদক্ষেপ। 20 আগস্ট স্থানীয় সময় সকাল, মার্কিন অঙ্গরাজ্য ইউটার হিল এয়ারফোর্স বেস থেকে উড়াল দেয় একটি F-35 যুদ্ধ বিমান। উদ্দেশ্য নেভাডার টোনোপা টেস্ট রেঞ্জ। অত্যাধুনিক এই স্টেলথ বিমানটি বহন করছিল B6112 মডেলের দুটি থার্মোনিউক্লিয়ার বোমা। 21 আগস্ট পর্যন্ত কয়েক দফায় বোমাটির সফল পরীক্ষা চালানো হয়, তবে এতে কোনো বিস্ফোরক মজুদ ছিল না। পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধ বিমান থেকে এটিই এ ধরনের বোমার প্রথম পরীক্ষা। যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণা কেন্দ্র স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ ও ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সমন্বয়ে পরিচালিত হয় পরীক্ষাটি। এতদিন গোপন রাখা হলেও রাশিয়া যুক্তরাষ্ট্র পরমাণু উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হলো পরীক্ষার এই ভিডিও। সাধারণত থার্মোনিউক্লিয়ার বোমা এক ধরনের হাইড্রোজেন বোমা, যা প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েকশো থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী হয়। বিস্ফোরণের সময় ফিউশন ও ফিশন দুই ধরনেরই বিক্রিয়া হয় বলে এর তীব্রতা অত্যন্ত বেশি। 1952 সালে প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র, যা হিরোশিমায় ফেলা বোমার চেয়ে প্রায় 700 গুণ শক্তিশালী ছিল। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটনে। শনিবার হোয়াইট হাউসের সামনে মিছিলে জড়ো হয় শত শত আন্দোলনকারী, যাদের হাতে ছিল ট্রাম্প বিরোধী ব্যানার। এ সময় পুরো হোয়াইট হাউসকে ক্রাইম সিন টেপ দিয়ে ঘিরে ফেলেন আন্দোলনকারীরা। স্লোগান দেন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে, ডাক ওঠে তার পদত্যাগের। ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে পতনের দাবিতে এই বিক্ষোভের ডাক দেয় একটি সংগঠন। ট্রাম্প মাস্ট গো ওয়েবসাইটে পোস্ট দিয়ে একত্রিত হতে বলা হয় আন্দোলনকারীদের। মূলত ট্রাম্প প্রশাসনের বিপক্ষে প্রতিবাদকারীদের পরিকল্পিত 3 দফা আন্দোলনের প্রথমটি ছিল এই বিক্ষোভ। 999-এ কল দিয়ে সাহায্যের অনুরোধ। উদ্ধার অভিযানে গিয়ে উল্টো গুলিবিদ্ধ হলেন 4 পুলিশ কর্মকর্তা। নাটকীয় এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যানসাসে। শনিবার ক্যানসাসের টপিকায় জরুরি নাম্বারে ফোন দিয়ে সাহায্যের অনুরোধ জানিয়েছিল এক বাসিন্দা। তাতে সাড়া দিয়ে সেখানে পৌঁছান 3 ডেপুটি অফিসার ও এক হাইওয়ে পেট্রোল পুলিশ সদস্য। এ সময় আচমকা তাদের উপর হামলা করে আততায়ীরা। গুলিবিদ্ধ হন 4 জন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হন এক সন্দেহভাজন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশ সদস্যদের উপর এই হামলার কারণ এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইসির অভিযানের বিরুদ্ধে এবার ব্যাপক বিক্ষোভ হয়েছে নর্থ ক্যারোলাইনায়। শনিবার শার্লটের রাস্তায় নেমে আসে শত শত বিক্ষোভকারী। শহরটির ব্যাংকিং হার এলাকায় হয় এই বিক্ষোভ। অভিবাসীদের উপর চালানো ধরপাকড়ের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা। এ সময় ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। নিশ্চয়তা চান নিরাপদ জীবনের। এক পর্যায়ে পুলিশি বাধার মুখে পড়েন তারা। আটক করা হয় বেশ কয়েকজনকে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বেশ কিছুদিন ধরেই চলছে অভিযান। এতে শহরটি জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। রহস্যজনকভাবে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানো 153 ফিলিস্তিনির মধ্যে 130 জনকে মানবিক কারণে 3 মাসের জন্য বসবাসের অনুমতি দিয়েছে দেশটির সরকার। কোনো কাগজপত্র ছাড়াই কিভাবে তারা গাজা থেকে দেশটিতে পৌঁছলো তা জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। গাজা বা পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সহজে বিদেশে ভ্রমণের সুযোগ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইসরায়েলই তাদের বিতাড়িত করেছে, দেশটিতে পাঠিয়েছে।
কেনিয়া থেকে গ্লোবাল এয়ারওয়েজের চার্টার্ড ফ্লাইটে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছায় ১৫৩ ফিলিস্তিনি। এর আগে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে নাইরোবি যায় তারা। কাগজপত্র ছাড়াই চার্টার্ড ফ্লাইটে তাদের দক্ষিণ আফ্রিকা যাওয়া নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কিভাবে তারা দেশটিতে পৌঁছালো সেই রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। ১৫৩ ফিলিস্তিনির মধ্যে ২৩ জনকে বিভিন্ন দেশে ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই গাজার পক্ষে শক্ত অবস্থান দক্ষিণ আফ্রিকার। এবারও মানবিকতা দৃষ্টান্ত দেখিয়ে অবৈধভাবে প্রবেশ করা ফিলিস্তিনিদের ৯০ দিনের জন্য বসবাসের অনুমতি দিল রামাফোসা প্রশাসন। তারা গাজার বাসিন্দা, যাদের রহস্যময়ভাবে নাইরোবি থেকে একটি বিমানে তুলে দেওয়া হয়েছিল। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে নিশ্চিত হই। তাদের ফিরিয়ে দিতে পারি না। প্রয়োজনীয় নথিপত্র না থাকলেও যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষগুলোকে গ্রহণ করতে হবে। ফিলিস্তিনিরা বলছেন একটি সংস্থার মাধ্যমে ইসরায়েলের রেমন বিমানবন্দর হয়ে দক্ষিণ আফ্রিকায় গেছেন তারা। ধারণা করা হচ্ছে ইসরায়েলি উপত্যকা থেকে তাদের বিতাড়িত করতে কৌশলে দক্ষিণ আফ্রিকা পাঠিয়েছে। আমরা একটি সংস্থার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছি। আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি লিংকের মাধ্যমে নিবন্ধন করি। পরে তারা যোগাযোগ করে ভ্রমণের জন্য প্রস্তুত হতে বলে। তাদের মাধ্যমে আমরা চলে আসি। বৃষ্টিতে চরম দুর্ভোগে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। দীর্ঘ সংঘাতের পর বৃষ্টি উপত্যকায় মানুষের কষ্টকে করেছে দ্বিগুণ। পূর্ব সতর্কতা না পাওয়ায় বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে অন্যতম শেষ সম্বলটুকুও। এদিকে যথাযথ পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি জমেছে নিচু এলাকাগুলোয়, ফলে টিকে থাকার সংগ্রামে নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছে গাজাবাসীর জীবনে। চলমান দুঃখ দুর্দশার মাঝে বাস্তুচ্যুত গাজাবাসীর নতুন আতঙ্ক বৃষ্টি। মাথার ওপর নড়বড়ে তাঁবুতে এই বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। বিছানা, কাপড়, সামান্য জিনিসপত্র ভিজে গেছে সবকিছুই। রাতভর ভেজা শরীর নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করে কেটেছে তাদের। মাথার ওপর স্থায়ী ছাদ না থাকায় দুর্দশা যেন চরমে পৌঁছেছে গাজার বাসিন্দাদের। দেখুন কিভাবে বৃষ্টি ও পানি তাঁবুতে ঢুকছে এবং কিভাবে সবকিছু ভিজে ও ময়লা হয়ে গেছে। মাত্র ২ ঘন্টার বৃষ্টিতেই এমন হয়েছে। যদি আরো ভারী বৃষ্টি হয় তাহলে আমাদের কি হবে ভাবুন। তারা বলছিল উত্তরাঞ্চলে বৃষ্টি আসতে পারে। আমরা ভাবিনি যে এখানে এমন বৃষ্টি হবে। রাত ২টোয় উঠে দেখি বৃষ্টি পড়ছে। তখন আর আমাদের কিছু করার ছিল না। আমাদের সবকিছু ভিজে গেছে। রাত ২টা থেকে ভোর পর্যন্ত দাঁড়িয়ে আছি আমরা। চলমান সংকটের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় উপত্যকায়। ফলে বৃষ্টি থামলেও পানি জমে আছে আশ্রয় কেন্দ্রগুলোতে, যা বাড়াতে পারে সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি। একই সাথে আসন্ন শীতের পূর্বাভাস উদ্বেগ বাড়িয়েছে গাজার বাসিন্দাদের। তবুও টিকে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা। বৃষ্টি থামার সাথে সাথেই জমে থাকা পানি নিষ্কাশনের চেষ্টা শুরু করেছে তারা। এছাড়া চলছে অস্থায়ী তাঁবুগুলোতে যতটা সম্ভব প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঢাকার চেষ্টাও। বৃষ্টির থেকে রক্ষা পেতে আমাদের তাঁবু পলিথিন দিয়ে ঢেকে রেখেছি। আজ রাতে সব মাদুর এবং কম্বল ভিজে গেছে। জানি না শীত এলে আমরা কিভাবে বেঁচে থাকবো, জানি না কিভাবে সামলাবো। যুদ্ধবিরতির ফলে গাজার ত্রাণ কিছুটা বাড়লেও জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে ফিলিস্তিনিরা এখনো খাদ্য, ওষুধ ও আশ্রয়সহ জরুরি জিনিসপত্রের তীব্র সংকটে ভুগছে। আবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ইসরায়েলের রাজধানী তেল আবিব। ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনায় দায় স্বীকারের জন্য নেতানিয়াহু সরকারের প্রতি চাপ প্রয়োগ করে বিক্ষোভকারীরা। রাষ্ট্রীয় তদন্তের লক্ষ্যে একটি নিরপেক্ষ কমিটি গঠনের দাবিও তোলেন তারা। গাজা থেকে নিহত জিম্মিদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার জোর দাবি জানান আন্দোলনকারীরা। শনিবার ব্যানার ও পতাকা হাতে রাস্তায় নামেন শত শত মানুষ। দিতে থাকে সরকার বিরোধী নানা স্লোগান। অভিযোগ তুলে ৭ অক্টোবরের হামলায় দায় স্বীকার করতে রাজি নন নেতানিয়াহু। পাশাপাশি অযৌক্তিক সুবিধা লাভের জন্য তিনি নিজেই তদন্ত কমিটির সদস্য বাছাই করতে চান, যা মানতে নারাজ বিক্ষোভে নামা এসব ইসরায়েলি।